আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি অর্থের সময় মূল্যের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এর আগে আমি অলরেডি 3টি ক্লাস নিয়েছি। ফার্স্ট ক্লাসে আমি থিওরি আলোচনা করেছিলাম। আমি সেকেন্ড ক্লাসে ম্যাথমেটিক্যাল সাধারণত অর্থের সমমূল্যের ক্ষেত্রে এককালীন অর্থ জমা দিয়ে এককালীন অর্থ পাওয়া যাবে, এই সকল ক্ষেত্রে যে সকল ম্যাথ সলভ করতে হয়, যে সকল সূত্র হয়ে বসে থাকে, আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আমার তৃতীয় ক্লাসে সাধারণত এককালীন অর্থ জমা দিয়ে এককালীন অর্থ পাওয়া যাবে, কিন্তু যদি সেই সুদটা যদি বছরে একাধিকবার প্রদান করে, অর্থাৎ কখন এম এর মান বলবে, সেই এম বসিয়ে অঙ্কগুলো কিভাবে হবে এবং সেটার সমাধান কিভাবে করতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, যেটা কিস্তির সূত্র, সাধারণত এই সূত্র থেকে সবসময় একটি পরীক্ষায় কোশ্চেন থাকে, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা মনোযোগী হও এবং আমার ক্লাসটা যদি ভালো করে দেখে থাকো, তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো নিয়ে আর সমস্যা হবে না। বিশেষ করে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ক্রিটিক্যাল। অনেকে ধরতে পারে না যে কখন কিস্তির সূত্রগুলো বসে থাকে। তাই আমরা আজকে এই কিস্তির সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আজকে আমরা দেখি ফার্স্টে যে অর্থ অধ্যায়টির নাম ছিল টাইম ভ্যালু অফ মানি। এটা ইংলিশে টাইম ভ্যালু অফ মানি, আর এটা বাংলাতে বলা হয় থেকে অর্থের সময় মূল্য। আমরা অর্থের সময় মূল্য কাকে বলা হয় এই ব্যাপারে অনেক আলোচনা করেছি এবং সঠিক অনেকগুলো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তা আজকে তোমরা দেখো এখানে কিছু কথা আমি উল্লেখ করে দিয়েছি যে এই রিলেটেড অঙ্কগুলো বা এই রিলেটেড অঙ্কগুলো কখন কিভাবে কোন সিচুয়েশনে থাকে এবং রিডিং পড়লে আমরা কিভাবে সহজেই এই রিলেটেড অঙ্কগুলো ধরতে পারবো সেই সম্পর্কে আমি কিছুটা টাচ দিয়েছি। একটা এখানে যেহেতু দেওয়া আছে পিভি, পিভি বলতে বোঝাচ্ছে প্রেজেন্স ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য, আর এ বলতে অ্যানুইটি, অ্যানুইটি অর্থটা বাৎসরিক, অর্থাৎ প্রতি বছরে বছর, প্রতি বছর বছর ভেঙে ভেঙে অর্থ জমা দেওয়া, প্রতি বছর বছর কোথাও থেকে অর্থ উত্তোলন করে নিয়ে আসা। এর জন্য আমার সূত্রগুলো কিভাবে হয়ে থাকে আমি জাস্ট এক নম্বর দেখি। এখানে বলা হয়েছে যদি অর্থ একত্রে জমা দিয়ে, অথবা কারণ আমি হয়তো বা কোথাও একত্রে জমা নাও দিতে পারি, কোথাও একত্র থেকে বা কোথাও থেকে আমি একত্রে উঠাতেও পারি। যদি কোথাও অর্থ একত্রে জমা না দিয়ে অর্থাৎ অর্থ একত্রে তুলে, অর্থাৎ আমি একটা ব্যাংক বা বিমা থেকে বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি অর্থটা একত্রে উঠাবো, সেই অর্থটা উঠানোর পরে আমি যেখান থেকে অর্থটা উঠিয়েছি, অর্থটা কিন্তু আমি একসাথে একবারে উঠিয়েছি। অর্থাৎ আমি একটা ব্যাংক থেকে বা বিমা কোম্পানি থেকে অথবা কোনো ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান থেকে অথবা যে কোনো আর্থিক কোনো প্রতিষ্ঠান থেকে 1 লক্ষ টাকা উঠিয়েছি। এই 1 লক্ষ টাকাটা কিন্তু একত্রে উঠিয়েছি। এই একত্রে অর্থটা একবারে উঠিয়েছি, বাট তার জমার পরিমাণটা বা তার জমা দেওয়াটা কি আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে প্রতি বছর শেষে শেষে জমা দিব একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এই কথাটা এখানে বলা হয়েছে। অর্থ একত্রে তুলে প্রতি বছর কিস্তিতে কিস্তিতে পাবো। এখন আমি যদি অর্থ জমা দিই, কোনো একটা ব্যাংকে অর্থ জমা দিয়েছি, কোনো একটা প্রতিষ্ঠানে অর্থ দিয়েছি, তাহলে সেই অর্থটা কি করবে, প্রতিষ্ঠান আমাকে কিস্তিতে কিস্তিতে প্রতি বছর দিবে। এখন আমার অর্থটার সাথে দুইটা জিনিস থাকে, একটা কিস্তির মধ্যে দুইটা জিনিস থাকে। একটি হলো আমি যে বেসিক অর্থটা জমা দিয়েছিলাম আসল টাকা, সে আসল টাকার একটা অংশ থাকে এবং আরেকটি অংশ থাকে হলো সুদের পরিমাণ। তাহলে একটি কিস্তির মধ্যে আসল টাকা এবং সুদ এই দুইটা জিনিস একত্রে থাকে। আমরা যখন ঋণ পরিশোধ সূচি নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে, তখন আমি দেখাবো যে আসলে একটা ঋণের মাঝে একটা কিস্তির মাঝে কি পরিমাণ আসল টাকা থাকে এবং কি পরিমাণ ঋণের পরিমাণ থাকে, সুদের পরিমাণ থাকে। তাহলে দেখি যদি অর্থ আমি একত্রে কোথাও জমা দিই তাহলে অবশ্যই কিস্তিতে কিস্তিতে আমি পাবো। আর যদি অর্থটা আমি কোথাও থেকে কোনো আমার কোনো প্রতিষ্ঠানের জন্য বা আমার নিজের জন্য কোনো কারণে উঠিয়ে থাকি, তাহলে সেটা কি আমি কিস্তিতে কিস্তিতে জমা দিব। তা আমি যদি জমা দিই তাহলে আমি কিস্তিতে কিস্তিতে পাবো। আর আমি যদি একত্রে কোথাও কোনো ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা উঠিয়ে থাকি, অর্থ উঠিয়ে থাকি, তাহলে আমার কি করতে হবে, কিস্তিতে কিস্তিতে অর্থ জমা দিতে হবে। যে কিস্তির মাঝে
আসল টাকা অর্থাৎ আমি যে টাকা বেসিক ঋণ নিয়েছিলাম এই ঋণের টাকা এবং সুদের টাকা একত্রে থাকবে। এই বেসিক থিং যদি কারো মাথায় থাকে তাহলে সে অর্থের বর্তমান মূল্যের অ্যানুইটির যে ম্যাথমেটিক্সগুলো অর্থাৎ পিভি অফ অ্যানুইটি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবে। এই ক্ষেত্রে দেখি আমরা ফার্স্টের সূত্রটা কি, আমরা বলছিলাম যে জমা দিব, এরূপ ক্ষেত্রে অ্যানুইটির সূত্র হয়ে থাকে। এখন অ্যানুইটির সূত্রটা কি ছিল, একটা ছিল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অর্থাৎ পিভি অফ এ, এখানে সমান সমান এ ইজ এ ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড আই। জাস্ট এটা হলো অ্যানুইটির আমার টোটাল সূত্র। এখন আমাদের এই সূত্র এবং এই সূত্রের মধ্যে একটি পার্থক্য আছে। যদি কোনো প্রশ্নের মধ্যে এই কিস্তির পরিমাণটা বা অর্থে পরিশোধের পরিমাণটা যদি সময় শুরুতে না বলা থাকে অর্থাৎ বিগিনিং অফ দ্য ইয়ার্স টুডে এরকম যদি কোনো কথা না বলা থাকে, সময় শুরুর কথা না বলা থাকলে তাহলে অলওয়েজ সূত্র এটা হবে। অর্থাৎ সময় শুরু না বললে কিছু না বলছে তাহলে অবশ্যই সময় শেষে বলছে, আর যদি প্রশ্নের সময় শেষে বলে তাহলে এই সূত্রটি বলবে। আর শুধুমাত্র যদি প্রশ্নের মধ্যে সময় শুরুর কথা বলা থাকে যে কিস্তির পরিমাণটা বা কিস্তির টাকা সময় শুরুতে পরিশোধ করা হবে তাহলে এই দ্বিতীয় সূত্রটি বসে থাকে। সো আমি আশা করি তোমরা এই দুই ধরনের সূত্রটি তুমি সহজে ধরতে পারো। এখন আরেকটা জিনিস দেখি, এখানে সময় শুরু বা সময় শেষ অথবা কিছু না বললে এই সূত্রটা যা আছে সেম এখানে আছে। এখানে a আছে a 1 মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n, এখানে n আছে ডিভাইডেড i আছে, জাস্ট সেম কথাটি আছে। বাট একটু পার্থক্য কি, শুধু 1 প্লাস i এই সংখ্যাটা সংযুক্ত করতে হবে অর্থাৎ গুণ করতে হবে। তাহলে এর মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট সামান্য একটু পার্থক্য আছে যদি প্রশ্নের সুদ সময়ের শুরুতে দেওয়া হয় এই কথাটি বলা থাকে। এখন আমি এখানে একটা কথা চেঞ্জ করছি, যেমন পিভি অফ এ এখানে লেখা, বাট এখানে আমি লিখছি পিভি অফ ডি, অনেকে এডি লিখে থাকে। অর্থাৎ এটা বোঝাচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ, ডিউ অর্থ সময় শুরু বা সময়ের অগ্রিমকে বোঝানো হয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই বর্তমান মূল্যের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের বসে থাকে বা যে সকল বর্তমান মূল্যের কিস্তির ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা বসিয়ে থাকি বা অ্যাপ্লাই করে থাকি এখানে আমি আলোচনা করেছি। এখন আমাদের বেসিক কয়েকটা কথা ধরতে হবে। এক নম্বর হলো যে পিভি অফ এ দ্বারা কোন টাকাকে বোঝানো হয় আর শুধুমাত্র এ দ্বারা কাকে বোঝানো হয়ে থাকে। তোমরা দেখো এখানে লিখছি আমি পিভি অফ এ অথবা পিভি অফ ডি দ্বারা যাই থাক না কেন এখানে বর্তমানে একত্রে অর্থকে বোঝানো হয়। অর্থাৎ আমি যখন একটি ব্যাংকে 10 লক্ষ টাকা জমা দিয়েছি অথবা আমি একটা ব্যাংক থেকে 10 লক্ষ টাকা উঠিয়েছি, এই যে 10 লক্ষ টাকা একত্রে জমা দিয়েছি অথবা উঠিয়েছি এই একত্রে অর্থটাকে পিভি অফ এ দ্বারা অথবা পিভি অফ অ্যানুইটি ডিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর একত্রে অর্থটা আমি যখন ব্যাংকে জমা দিব তারপরে প্রতি মাসে বা প্রতি বছরে প্রতি মাস অথবা 6 মাস অথবা প্রতি বছর শেষে যে অর্থটা আমরা কিস্তিতে পাবো এই কিস্তির টাকাটাকে অর্থাৎ ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থটাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। লেখছে প্রতি বছর সমান কিস্তির পরিমাণকে বোঝানো হয়ে থাকে। এখন এই কিস্তির পরিমাণটার ক্ষেত্রে আরেকটা অঙ্ক আছে যে যদি কিস্তির পরিমাণটা সমান হারে না থাকে তাহলে সূত্র এক ধরনের হয়, আর সমান যদি থাকে তাহলে সূত্র এগুলো হয়ে থাকে। তাহলে এখানে কিস্তির পরিমাণটা সমান হারে অবশ্যই হতে হবে, তাহলেই শুধুমাত্র এই সূত্রটি আমরা বসিয়ে থাকি। আমরা দ্বিতীয় প্রবলেমে যাচ্ছি। এখানে দেখি প্রিয় শিক্ষার্থী দেখো বলছে ভবিষ্যতে, এখানে এটা ছিল প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আর এটা ফিউচার ভ্যালুর ক্ষেত্রে। বলছে এখানে ভবিষ্যতে একত্রে অর্থ পাওয়ার আশা, অর্থাৎ আমি ভবিষ্যতে অর্থ পাবো, এর জন্য কিস্তিতে অর্থ জমা দিব, এরূপ ক্ষেত্রে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি অর্থাৎ ভবিষ্যতের অ্যানুইটির সূত্র হয়ে থাকে। তখন সূত্রটা কেমন থাকে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়ালস এ ইনটু ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস এর 1 ডিভাইডেড আই। জাস্ট এই সূত্রগুলো কি আমাদের হয়ে থাকে। আর আমরা বলছিলাম এই কন্ডিশনটা কখন হয়ে থাকে, যদি প্রশ্নে কিছুই না বলা থাকে অর্থাৎ সুদ সময় শুরু না শেষ কিছুই বলে নাই, অথবা যদি বলা থাকে যে সুদ সময় শেষে প্রদান করা হবে তাহলে শুধুমাত্র এই সূত্রটি বসে থাকে। আর সাধারণত আমরা যদি প্রশ্নে কিছু না বলা থাকে যে সুদ কখন দেওয়া হবে তাহলে অলওয়েজ সবসময় সময় শেষকে ধরে থাকি। আর যদি প্রশ্নে এই কথাটা বলা থাকে, জাস্ট এই কন্ডিশনটা এখানে আছে যে যদি সুদ সময়ের শুরুতে প্রদান করে এই কথা বলা থাকে তাহলে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ এডি অথবা ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
সমান সমান a ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড i ইন্টু 1 প্লাস i, অর্থাৎ সেম সূত্র, শুধুমাত্র 1 প্লাস i সংযুক্ত করলেই তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই যে আজকের কিস্তির অঙ্ক করার ক্ষেত্রে বা কিস্তির ম্যাথমেটিক্সগুলো সলভ করার ক্ষেত্রে কোন ধরনের ডাক থাকে, প্রশ্নের যে ধরনের ডাক থাকে সেই সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। এখন ফিউচার ভ্যালু সম্পর্কে আমি দুই একটি আইডিয়া দিই। যেমন আমরা জানি গ্রামে অনেক মহিলা আছে যে গ্রামীণ ব্যাংক তাদেরকে একটি সঞ্চয়পত্র সৃষ্টি করে থাকে, অর্থাৎ প্রতি মাসে মাসে কিস্তিতে কিস্তিতে মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। টাকা নিয়ে তারা একটি নির্দিষ্ট সময় শেষে যখন একটা ভালো অ্যামাউন্ট হয় তখন তাদেরকে ঋণ দিয়ে থাকে। তাহলে এই মহিলারা ভবিষ্যতে একত্রে অর্থ পাওয়ার জন্য প্রতি মাস শেষে কিস্তিতে কিস্তিতে সে অর্থ জমা রাখতেছে। অথবা অনেকে আছে যে যেমন একজন চাকরিজীবী তার একত্রে একটি বাসা করা সম্ভব হয় না, জমি ক্রয় করা সম্ভব হয় না। সে কি করে, প্রতি মাসে অথবা প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ সে একত্রে জমা রেখে সে ব্যাংকে রাখে। এভাবে সে যখন রিটায়ার্ড করবে বা তার 20 বছর বা 25 বছর চাকরি হবে তখন সে একত্রে একটি অর্থ পাওয়ার আশায় সে অর্থটি জমা রাখে। তাহলে সে যে প্রতি বছর যে অর্থটা সে চাকরি থেকে বেতন পাওয়ার পর জমা রাখতেছে এটাকে বলা হয় এ অর্থাৎ কিস্তির পরিমাণ। আর সে 25 বছর পরে যে অর্থটা সে একত্রে পাবে এটাকে বলা হয় কি ফিউচার ভ্যালু অফ অ্যান্ড, অর্থাৎ ভবিষ্যতে একত্রে অর্থকে বোঝানো হয়ে থাকে। তো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এছাড়াও যদি আমি আরো কয়েকটা উদাহরণ দিই, যেমন একজন বাবা তার সন্তানকে একটি সাইকেল কিনে দিতে যাচ্ছে, একটি মোটর সাইকেল কিনে দিতে যাচ্ছে, কিন্তু তার কাছে একত্রে সে মোটর সাইকেল ক্রয় করার মতো ক্ষমতা নেই, কারণ সে যে বেতন পায় সেই বেতন দিয়ে তার ফ্যামিলি চলতে হয়। সে তখন চিন্তা করে যে আমি প্রতি বছর আমি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা রাখবো, এভাবে 10 বছর পরে আমি আমার ছেলেকে মোটর সাইকেল কিনে দেব। এইভাবে ওই ব্যক্তি সে ব্যাংকে প্রতি বছর একটি নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ জমা রাখে, ব্যাংক তাকে একটি নির্দিষ্ট সুদ দিয়ে থাকে, এই সুদের সাথে একত্রে 10 বছর পরে তার মোটর সাইকেল ক্রয় করার মতো ক্ষমতা হয়ে থাকে। আর একত্রে যে টাকাটা পেয়ে থাকে ওইটাকে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বলা হয় থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই কথাগুলো তুমি ধরতে পারছো। যদি এই কথাগুলো তুমি ধরতে পারো তাহলে অবশ্যই তুমি অ্যানুইটির অঙ্কগুলো সহজেই করতে পারবে। আমরা যাই এখন বর্তমান মূল্যের ক্ষেত্রে ম্যাথগুলো কিভাবে সলভ করব আর সেই সম্পর্কে কিছুটা আইডিয়া দিচ্ছি। আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে সলভ করে দিচ্ছি। দেখো আমরা এটা কেটে দিচ্ছি। দেখো ফার্স্টে দেখি আমরা একটা রিডিং পড়ব। এই রিডিং এ কি বলা আছে তোমাদেরকে দেখো, কিছু ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হয়েছে। একটি উদাহরণ দেখছি। দেখো, একটি বীমা কোম্পানি হতে গ্রাহক প্রতি বছর 15,000 টাকা করে আগামী 10 বছর পাবে বলতে কি এখন থেকে পাওয়া শুরু করবে। তাহলে এই যে 15,000 টাকা করে পাচ্ছে, 15,000 টাকা একবারে পায় না, বারবার পাচ্ছে। সে এই 10 বছরে 10 বার পাচ্ছে। তাহলে যে টাকাটা ভেঙে একত্রে না পেয়ে যে টাকাটা ভেঙে সমান হারে পায়, এই টাকাকে সাধারণত আমরা কি বলেছিলাম? এই টাকাকে আমরা সাধারণত কিস্তির টাকা বলেছিলাম। তাহলে কিস্তির টাকা কি দ্বারা প্রকাশ করে প্রিয় শিক্ষার্থী? এ দ্বারা। কারণ আমি এখানে অবশ্যই উল্লেখ করেছি যে কিস্তির টাকাকে প্রতি বছর সমান কিস্তির পরিমাণকে বোঝানো হয়ে থাকে, আর এটাকে এ দ্বারা। তাহলে এখানে যেহেতু এর মান দেওয়া আছে তাহলে অবশ্যই আমাকে এর মান আর বের করতে হবে না। বলছে আগামী 10 বছর, তাহলে যদি বছর দেওয়া থাকে তাহলে বছরকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? এন দ্বারা। তাহলে আগামী 10 বছর পাবে, অর্থাৎ এই 10 বছরই প্রতি বছর একবার করে 15,000 টাকা করে সে পাবে। বীমা কোম্পানির সুদের হার 10% ধরে থাকে, অর্থাৎ বীমা কোম্পানি যে আমি যদি টাকা রাখি বা ওই ব্যক্তি যে গ্রাহক সে যখন টাকা রেখেছিল একত্রে, তখন ওই টাকার সাথে কি ওই আসল টাকার সাথে একটি নির্দিষ্ট হারে সুদ দিয়েছিল। কারণ আমরা জানি কিস্তির মাঝে আসল টাকা এবং সুদ দুটি একত্রে থাকে। তাহলে এখানে সুদের হার দিয়েছিল উনি 10%, আমরা 10% লিখেছি। তারপরে দেখি আমাদের কি বলা হয়েছে এখানে। 10% হয় তাহলে গ্রাহককে এককালীন বর্তমানে কত টাকা জমা দিতে হবে? তাহলে আমরা বলছিলাম যে বর্তমানে একত্রে অর্থকে বোঝানো, অর্থাৎ বর্তমানে এককালীন কত দিতে হবে বলতে তাহলে বোঝাচ্ছে আমাদের পিবি অফ এ। কারণ কি এটা কিস্তির সূত্র বলে আমি এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পিবি অফ এ চেয়েছি। এখন প্রিয় শিক্ষার্থী আমার প্রশ্ন হলো যেটা, এই অঙ্কের মাঝে এই সুদ কি বছরের শুরু না শেষ কিছু বলা হয়েছে? বলা হয়নি। তাহলে যদি কিছু বলা না হয়ে থাকে তাহলে আমরা এই 10% কে অবশ্যই
সময় শেষকে ধরে থাকবো। যদি সময় শেষে আমরা সূত্রটি অ্যাপ্লাই করে থাকি, প্রয়োগ করে থাকি, তাহলে সময় শেষের ক্ষেত্রে সূত্র হলো ফার্স্টেরটা, দ্বিতীয়টা না। তাহলে ফার্স্টের সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি, তাহলে আমরা দেখি মানটা কত পেতে পারি বা কিভাবে আমরা সূত্রটি বসিয়ে থাকি। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে থাকি, এর মান আমাদের এসেছিল কত হাজার, 15,000। আমরা জাস্ট একটু দেখি, এখানে এর মান এসেছে, অর্থাৎ প্রতি বছর কিস্তির পরিমাণ এসেছে 15,000 টাকা। আর সময়ের মান অর্থাৎ বছর এসেছে 10 বছর, সুদের হার এসেছে 10%। আমরা যদি পার্সেন্টেজ উঠিয়ে থাকি তাহলে 0.1 লিখতে পারি। তাহলে গ্রাহক এককালীন বর্তমানে কত টাকা জমা দিতে হবে, অর্থাৎ আমাকে এখন টাকাটা জমা দিতে হবে যদি আমি গ্রাহক হয়ে থাকি। তাহলে বলছিলাম কিস্তিতে টাকা বলতে অ্যানুইটি বোঝানো হয়, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আর অ্যানুইটি ডিউ নয় একটা কারণে, সেটা হলো সুদের হার। সময় শুরু না শেষ কিছুই বলে নাই, তাই আমরা সময় শেষকে ধরে নিয়েছি। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে থাকি, এর মান এসেছে 15,000 টাকা, ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস সুদের হার 0.1 এসেছে, সময় এসেছে 10 বছর, ডিভাইডেড 0.1। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে টোটাল মান আসতেছে আমাদের 15,000 ইন্টু, এটা টোটাল ক্যালকুলেশন করার পর আসছে 6.145। আমরা টোটাল মানটুকু যদি আমরা গুণ করি তাহলে আসে আমাদের 92,175 টাকা। 92,175 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই কিস্তির অঙ্ক করার ক্ষেত্রে বর্তমান মূল্যের যদি কিস্তির সূত্র থাকে বা বর্তমান মূল্যের কিস্তির অঙ্কগুলো কিভাবে সলভ করতে সেটা তুমি সহজে করতে পারছো। এখন জাস্ট আমি তোমাদেরকে ছোট্ট একটা আইডিয়া দিই যে যদি তোমাদের এখানে বলতো যে সুদের হার অগ্রিম কথাটি বলতো, তাহলে অগ্রিম বা বর্তমানে বা আজকে এই কথাগুলো যদি বলতো, যদি অগ্রিম 10% হয় তাহলে সূত্রটি কেমন চেঞ্জ হয়ে যেত, জাস্ট একটু চেঞ্জ হতো। জাস্ট আমি এটুকু একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু বুঝে নিও যে এখানে যদি সুদের হার বলছিলাম অগ্রিম প্রদান করে, তাহলে এই যে অতিরিক্ত কি আসে, 1 প্লাস আই আসে। তাহলে আমি কি করতে পারবো, অগ্রিমের ক্ষেত্রে এর পরিবর্তে কি বসাবো, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ। আর অ্যানুইটি ডিউ এর ক্ষেত্রে কি বলবো, এখানে 1 প্লাস আই অতিরিক্ত আরবি। তাহলে 1 প্লাস আই আসলে এখানে 1 প্লাস সুদের হার কত আসবে, 0.1 আসছে। তাহলে দেখো তোমরা এই 0.1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে টোটাল মানটা একটু চেঞ্জ হবে। তোমরা ইনশাআল্লাহ এইটুকু জাস্ট, যদি অগ্রিম অ্যানুইটি বা সময় শুরুর কথা বলা থাকে তাহলে কিভাবে এই ম্যাথমেটিক্স প্রবলেমগুলো তোমরা সলভ করবে, ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করবে, সেই ব্যাপারে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি। আশা করি তোমরা বর্তমান মূল্যের অ্যানুইটি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির অঙ্কগুলো কিভাবে করতে হবে সেই সম্পর্কে সঠিক ধারণা পেয়েছো। এই বলে আজকে আমার এই লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।